আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? শুভ সকাল। আলহামদুলিল্লাহ। সকাল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ফোনের ভাইব্রেশন শুনে তারপর সালাম দিছে। এটাও শুনতে পারছিস তো? ডিভাইসে প্রবলেম হইতেই পারে বাবা। না ম্যাম, ভাই মানুষ তো একটু দুষ্টামি করলাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। এই নওশিন, আজকে তোমাদের সঙ্গে আমার ফার্স্ট ক্লাস তো। আসসালামু আলাইকুম। জি ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার মনে হচ্ছে যে আমি আবার ভুল করে রিং দিলাম না তো। না না ম্যাম, আপনি
ভুল হয়ে গেছে এখন। তোমরা সবাই ভালো আছো বাবা? ম্যামের কথা শোনা আলহামদুলিল্লাহ ম্যাম। যাচ্ছে? জি হ্যাঁ, ম্যাম। জি ম্যাম, শোনা যাচ্ছে। কল আসলে মিটে অনেক প্রবলেম হয়ে যায় এখন। আমরা গত ক্লাসে আমরা এই যে কর্ডাটার শ্রেণীবিন্যাসে আমরা দেখেছিলাম যে কর্ডাটার কয়টা সাবফাইলাম আছে? তিনটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। আমরা ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা আগে পড়েছিলাম। আমরা গত ক্লাসে ইউরোকর্ডাটার ভার্টিব্রাটা যে আছে, এই ভার্টিব্রাটার আমরা দেখেছিলাম যে দুটো আবার সুপার ক্লাস আছে, একটা একনাথা আর একটা ন্যাথাস্টোমাটা। একনাথা একটা নাম হলো সাইক্লোস্টোমাটা। তো এই যে আমরা যে ভার্টিব্রাটার যে ন্যাথাস্টোমাটা আছে, এই ন্যাথাস্টোমাটার আবার আমরা দেখেছিলাম 7টা শ্রেণী আছে। সেই 7টা শ্রেণী কি কি? কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া। এর মধ্যে আমরা কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি এই যে তিনটা যে শ্রেণী আছে বা ক্লাস আছে, আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে এই তিনটা শ্রেণীর একটা পরিচয় আছে। হ্যাঁ, তাদেরকে একটা নামে সবাই জানা যায়। সে পরিচয়টা কি বলতে পারো? তাদের একটা মানে তারা একই জিনিসই, তিনজনই, কিন্তু তাদের ক্যারেক্টারিস্টিক্স আলাদা। তারা কেউ বলতে সকলেই পারি মানে আমরা? এই তিনটা শ্রেণীর এইগুলো হচ্ছে মাছ। হ্যাঁ, ভেরি গুড। এই তিনটা শ্রেণীর সব প্রাণীগুলোই হলো মাছ। তাহলে আমরা ভার্টিব্রাটার, তাহলে আমরা ক্লাস সাবফাইলাম, সাবফাইলাম যে ভার্টিব্রাটা আছে, ভার্টিব্রাটা, সাবফাইলাম ভার্টিব্রাটার আমরা যে ন্যাথাস্টোমাটা যে সুপার ক্লাস দেখেছি, এর সুপার ক্লাসের নেম কি? ন্যাথাস্টোমাটা। ন্যাথাস্টোমাটা মাটা। এই ন্যাথোস্টোমাটা হলো সুপার ক্লাস। এই ন্যাথোস্টোমাটার আমরা কয়টা ক্লাস দেখেছি? 7টা ক্লাস দেখেছি। হ্যাঁ, ন্যাথোস্টোমাটার কয়টা ক্লাস দেখেছি? 7টা। সেই 7টা ক্লাসের মধ্যে ফার্স্ট যে ক্লাসটা আমরা দেখেছি সেটা হলো কন্ড্রিকথিস। কন্ড্রিকথিস। তারপরে আমরা দেখেছি অ্যাক্টিনোপটেরিজি। অ্যাক্টিনোপটেরিজি, টেরিজি, অ্যাক্টিনোপটেরিজি। এরপরে দেখেছি সার্কোপটেরিজি। 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 তাহলে আমরা যে এই যে ক্লাসগুলো দেখেছি ন্যাথাস্টোমাটার তিনটা ক্লাস, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি। আমি এই তিনটার একটা পরিচয় বলেছিলাম, নওশিন আজকে বলতে পেরেছে, নওশিনকে থ্যাঙ্কস। তো কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি তাদের একটা মেইন পরিচয় হলো তারা সবাই হলো মাছ। এরপরে আসবে হলো কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, এরপর অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া। 5 নম্বরে আছে রেপ্টিলিয়া। রেপ্টিলিয়া। 6 নম্বরে আসবে হলো অ্যাভিস। অ্যাভিস। হ্যাঁ, অ্যাভিস। 7 নম্বর হলো ম্যামালিয়া। তাহলে আমরা এই যে এই তিনটার বৈশিষ্ট্য কিন্তু আমরা গত ক্লাসে শিখে ফেলেছি, এই তিনটায় মাছ। এবং আমরা এটাও জেনেছিলাম যে মাছে 4 ধরনের আইস পাওয়া যায়। সেই 4 ধরনের আইসগুলো কি কি কেউ বলতে পারে? 4 ম্যাম, ধরনের আইস কি কি বলো? প্ল্যাকয়েড, গ্যানোয়েড, টিনোয়েড, সাইক্লোয়েড। হ্যাঁ, গুড। আচ্ছা, একজন পেজ নাম্বার জানতে চেয়েছো। আমাদের পেজ নাম্বার আমরা পড়ছি আজকে 30। হুম। তাহলে আমরা এই যে আমরা যখন এই তিনটার বৈশিষ্ট্য পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে প্রত্যেকটাতে আইস আছে এবং মাছে সাধারণত 4 ধরনের আইস দেখা যায়। সেটা কি? সাইক্লয়েড, প্লাকয়েড, গ্যানয়েড, টিনয়েড। গুড, তোমরা মনে রেখেছো। এরপর আমাদের 4 নম্বর যে আমরা শ্রেণী পড়ছি,
সেটা হলো কি অ্যাম্ফিবিয়া। অ্যাম্ফিবিয়ার একটা সাধারণ এমনি জেনারেলি বলেছিলাম যে অ্যাম্ফিবিয়ার শ্রেণী যারা হবে ব্যাংকে যদি আমরা মনে রাখি তাহলে অ্যাম্ফিবিয়ার কিছুটা বৈশিষ্ট্য আমরা বলতে পারবো। তোমরা জানো ব্যাংক কি করে, ব্যাংক কোথায় থাকে? তার দুটো জায়গায় সে থাকে, যে ক্ষমতা আমাদের নেই। সে কোথায় থাকে? জলেও থাকে, স্থলেও থাকে, তাই না? সে কোথায় থাকে? জলে থাকে, স্থলেও থাকে। তাহলে ব্যাংকে জলে স্থলে উভয় জায়গায় থাকে, এই জন্য তাকে কি বলা হয়? আমরা কথা প্রকাশ করে এসেছিলাম যে জলে উভচর। হ্যাঁ, বাংলা পড়েছিলাম যে যারা জলে স্থলে বাস করে তাদেরকে কি বলা হয়? উভচর। আমরা পড়েছিলাম না? তো এই যে আপনি এক কথায় প্রকাশ করেছেন জলের স্থলে যারা বাস করে তারা হলো উভচর, এবং এই উভচর হলো কোন শ্রেণীর? অ্যাম্ফিবিয়া শ্রেণীর। এবং অ্যাম্ফিবিয়া শ্রেণীর এরা যে উভচর, এরা কি করে? এরা হলো এদের জীবনযাপন, এরা লাইফ লিড করে হলো ইয়াতে কেন স্থলে, কিন্তু ডিম পাড়ার জন্য তারা কোথায় চলে যায়? পানিতে চলে যায়। সবাই যায় না, কিছু কিছু ম্যাক্সিমাম প্রাণী যায় আর কি, দু একজন ছাড়া। এবং এই প্রাণীগুলোকে এই জন্য বলা হয় হলো কি উভচর, তোমরা জানো এটা। এবং এই যে এই প্রাণীগুলোর কিছু কিছু প্রজাতিতে পা দেখা যায়, আবার কিছু কিছু প্রজাতিতে একদমই পা নেই। হ্যাঁ, এবং এই ম্যাক্সিমাম প্রাণীগুলো হলো 4 পা বিশিষ্ট। এই এই যে শ্রেণী আছে অ্যাম্ফিবিয়া শ্রেণীর ম্যাক্সিমাম প্রাণীগুলো কয় পা বিশিষ্ট? 4 পা বিশিষ্ট। তাহলে আমরা এই প্রাণীগুলোকে 4 পা হলে আমরা জানি যে চতুষ্পদী, তাই না? গরু রচনা যখন পড়েছি, যে আমরা পড়েছিলাম যে গরু কি চতুষ্পদী প্রাণী, পড়েছিলাম মনে আছে ছোটবেলায়? গরু রচনা পড়েছি ছোটবেলায় আমরা, তখন আমরা পড়েছিলাম যে চতুষ্পদী প্রাণী, মনে আছে? হ্যাঁ, তাহলে এই যে গরু, আমরা গরুর কথা বললাম, এখানে এখন কিন্তু গরুর কথা বলছি না। তো গরু কিন্তু জলে এবং স্থলে উভয় জায়গায় কাজ করে না, গরু কিন্তু এমনি বললাম জাস্ট। তো এই যে রেপ্টিলিয়ান শ্রেণীর যে প্রাণীগুলো আছে তারা হলো চতুষ্পদী, এবং তারা অবশ্যই কি মেরুদণ্ডী প্রাণী, ভার্টিব্রেটাস শ্রেণীর প্রাণী, তারা চতুষ্পদী এবং মেরুদণ্ডী প্রাণী। তাদের আরেকটা মেইন বৈশিষ্ট্য হলো এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক মানে কি জানো? পরিবেশের তাপমাত্রার সাথে তাদের দেহের তাপমাত্রা কি করে? ওঠানামা করে। এই জন্য তাদেরকে বলা হয় হলো এন্ডোথার্মিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে অ্যাম্ফিবিয়াস শ্রেণীর যে বৈশিষ্ট্য করছি, সেখানে আমরা একটা বৈশিষ্ট্য আমরা নিজেরাই লিখতে পারবো যে এরা চতুষ্পদী প্রাণী, মেরুদণ্ডী প্রাণী। হ্যাঁ, তারা কি এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক হলো তাদেরকে দেহের তাপমাত্রা পরিবেশের সাথে কি করে? ওঠানামা করে। এবং আমরা দেখতে পাই যে এই শ্রেণীর যে প্রাণীগুলো আছে তারা লার্ভা অবস্থায়, ব্যাঙের কথা চিন্তা করো এখন। ব্যাঙ যখন লার্ভা অবস্থায় থাকে তখন কোথায় থাকে? পানিতে থাকে, এবং যখন পূর্ণাঙ্গ হয়ে যায় তখন আর পানিতে থাকতে চায় না। খুব কম সংখ্যক ব্যাঙই পানিতে থাকে, তারা ডাঙ্গায় চলে আসে। তাহলে আমরা কিন্তু এক খুব ভালো বৈশিষ্ট্য আমাদের যাই আছে যে এরা কি, এরা চতুষ্পদী মেরুদণ্ডী প্রাণী, এবং এরা কি করে? লার্ভা অবস্থায় কোথায় থাকে? লার্ভা অবস্থায় তারা পানিতে থাকে, এবং যখন পূর্ণাঙ্গ হয় তখন তারা ডাঙ্গায় চলে আসে। তবে এই বৈশিষ্ট্যটা একটু যে তাদের দেহে তারা কি এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক মানে হলো পরিবেশের সাথে তার কি করে? তাপমাত্রা ওঠানামা করে। যেমন ধরো এখন আজকে সকালবেলা শীতের সকাল, এই শীতের সকালে দেখবো যে তাপগুলো কি হয়ে গেছে? হিম হয়ে গেছে, কারণ পরিবেশের তাপমাত্রা কমে গেছে। তখন তাদেরও কমে যায়, যখন বেড়ে যায় তখন তাদের দেহের তাপমাত্রা বেড়ে যায়। এটা হলো পরিবেশের সাথে তাদের তাপমাত্রা কি করে? ওঠানামা করে। বোঝা গেছে? এরপর দেখো তাদের একদমই তাদের আমরা ভালোভাবে কোনো ব্যাংকে দেখেছি? হ্যাঁ, আমরা ব্যাংকে কখনো ভালোভাবে খেয়াল করেছি? আমাদের যেমন দু পায়ে দেখো কয়টা আঙ্গুল থাকে? 5টা 5টা করে থাকে, তাই না? আমাদের দুটো পায়ে 5টা 5টা করে আঙ্গুল থাকে, কিন্তু ব্যাঙের কিন্তু একটা কম থাকে। হ্যাঁ, অঙ্গুল থাকে হলো কি 4টি, এবং পশম হলো 5টা থাকে। এবং আমাদের আঙ্গুলগুলো আছে, আঙ্গুলে কি আছে আমাদের? এই যেগুলোকে কি বলে? নখর, তাই না? তাদের কিন্তু নখর নেই, নখর বিহীন। ব্যাংকে ভালোভাবে খেয়াল, কেউ চিনো? আমরা দেখছি কখনো এগুলো? কেউ দেখেছি ব্যাংকে এভাবে? ম্যাম এগুলা কি দেখতে যাইবো?
সেটাই তো কথা, কে দেখতে যাবে এগুলো? তো যাই হোক, এখন আমরা জানবো আসলে একটা প্রাণী সম্পর্কে। আমরা কিন্তু দেখো অনেক দেখেছি, কিন্তু এইভাবে খেয়াল করা হয় নাই যে তার যে চারটা, দুই পায়ে তার হলো আঙ্গুল থাকবে, এক পায়ে চারটা আর এক পায়ে পাঁচটা, এটা আমরা কখনোই খেয়ালই করি নাই। তার অগ্রপদে দেখবো কয়টা? কিভাবে? ওরা তো আগেই আমাদের দেখলে চলে যাবে, আমরা কি আর তারপর দেখতে পারবো? না, অনেক সময় চুপ করেও থাকে। অনেক সময় যখন তোমাকে খেয়াল করে না, তখন দেখবে চুপ করে বসে আছে। আসলে ওইভাবে তো আমরা দেখি না, কারণ আমাদের প্রয়োজন পড়ে না ওইভাবে দেখার। কিন্তু আসলে সবকিছু কিন্তু ভালোভাবে দেখতে হয়। তো যাই হোক, এই যে অগ্রপদে, আহ, অগ্রপদে কলেজ কয়টা খুললে অগ্রপদ? ভালোভাবে দেখবো। হ্যাঁ, কলেজ খুললে ল্যাবে ভালোভাবে দেখবো। ল্যাবে ম্যাম, ভালোভাবে আমরা দেখবা? সায়েন্সের স্টুডেন্ট, এটা যদি বাই এনি চান্স জানে, ওরা কি আমাদের কাছে আসবে বলেন? না, তোমাদের দেখে পালিয়ে যাবে, কারণ তোমরা তো ওদেরকে ধরবা। তবে এখন বাংলাদেশ সরকার ব্যান্ড করে দিয়েছেন, কারণ আসলে তো বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রাণীগুলো। এই জন্য কিন্তু তোমাদের সিলেবাস থেকে এটা অমিট করে দিয়েছে কিছুদিন। আজ প্রায় 5 বছর হলো এটা সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে। কারণ আসলে এত ব্যাঙ তো পাওয়া যায় না। আর এত ধীরে ধীরে এই প্রজাতি, কিছু কিছু প্রজাতি বিলুপ্ত, ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তবে নতুন নতুন প্রজাতি আবিষ্কার হয়েছে। যেমন আগে কিন্তু সোনালী ব্যাঙ দেখা যায়নি, এখন তোমরা সোনালী ব্যাঙ দেখতে পাবে। হ্যাঁ, কলেজে বায়োলজি ল্যাবে তোমাদের অবশ্যই নিয়ে যাব, কিন্তু আসলে আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুক। আল্লাহ আমাদের সব বিপদ আপদ থেকে রক্ষা করুক। হ্যাঁ, আল্লাহ। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে বাবা, তাতে তো আসলে কি বলবো, তোমরা দেখো এই যে আমেরিকার অবস্থা এবং বিশ্বের অন্যান্য দেশগুলো, সেদিন দেখলাম যে হলো কিছু কিছু দেশে যে সান্ধ্যকালীন কার্ফিউ জারি করেছে, অনেক দেশেই। তো কেন? কারণ এই ভাইরাস থেকে তারা পরিত্রাণ পাওয়ার জন্য। এবং অনেক দেশে কিন্তু সংক্রমণ বেড়ে গেছে। শুধু অনেক দেশে কেন, আমাদের পার্শ্ববর্তী ভারতের অবস্থাই খুবই খারাপ। হ্যাঁ, এখানে আমাদের আসলে খুবই খারাপ অবস্থা, এবং আমাদের দেশের অবস্থা খুব একটা ভালো না। কারণ আমরা বাঙালিরা আসলে এগুলো কিছু কেয়ার করি না, আর আমাদের কোনো কিছু সহজে আঘাত হানতে পারে না। হ্যাঁ, আমরা বীরের জাতি, তো এই জন্য। তো যাই হোক, আমরা এই পরিস্থিতি থেকে উদ্ধার হলে অবশ্যই আমরা ল্যাবে যাব, এবং তোমাদেরকে অবশ্যই ল্যাব করাবো, এবং খুব সুন্দরভাবে করাবো। তোমরা বুঝতে পারবে তখন, দেখতে পারবে। তবে তোমাদের যেটা করতে হবে সেটা হলো যে তোমাদের তেলাপোকা করতে হবে বাবা। হ্যাঁ, তেলাপোকা তোমাদের সিলেবাসে আছে। আচ্ছা, এইটা বাদ দেওয়া যায় না কেন? এইটাই না, আসে এটা না। বাদ দেওয়া যায় না, কারণ এটাই এক্সামে দেয়। আমি যত বছর ম্যাম আমরা আমি, প্রথমে মাছটাকে কাটি। হ্যাঁ, এটা দিতে হয়। এটা যত বছর আমি জব করি তত বছরই দেখেছি। আমি এক্সটার্নাল হয়েছে, অনেক জায়গায় এক্সাম নিয়েছি, তখন দেখি যে তেলাপোকা, সব জায়গায় তেলাপোকা। ম্যাম থাক না, তেলাপোকা তেলাপোকা মাছ। তেলাপোকা জানতো না ছোট, এটা লাভ নেই আমাদের। হ্যাঁ, লাভ নেই, কিন্তু তারপরে করতে হবে, আসলে তো কিছু করার নেই। বাংলাদেশ সরকার দিয়েছেন, তা তোমাদেরকে তো করতেই হবে। কিছু করার ম্যাম, আছে বলো? তেলাপোকা তো ব্যাংকে দেখে হিংসা করবে তারপর। এটা হ্যাঁ, কিন্তু তাহলে আমাদের দোষ না। না, তোমাদের অবশ্যই দোষ না। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে মেইন নিয়ত টপিকে চলে যাই। তো আমরা যেটা পড়ছিলাম, যে আমরা এই যে অ্যাম্ফিবিয়া যে বৈশিষ্ট্য, আমি বলেছিলাম যে ব্যাঙ, আসলে আমরা ব্যাংকে যদি দেখি ভালোভাবে, তাহলে আমরা দেখবো যে তার অগ্রপদে চারটা এবং পশ্চাৎপদে পাঁচটা কি থাকে, নখরবিহীন আঙ্গুল থাকে। তাদের কি থাকে না, নখ থাকে না। এবং আমরা আমরা জানি যে মেরুদণ্ডী প্রাণীদের আমরা তিনটা বৈশিষ্ট্য শিখেছিলাম কর্ডেট প্রাণীদের। কি কি? নটকট থাকবে, পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জ থাকবে, গলবিলীয় ফুলকারন্ধ্র থাকবে। এই যে অ্যাম্ফিবিয়াস শ্রেণীর যে প্রাণীগুলো আছে, অ্যাম্ফিবিয়াস শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে লার্ভা দশায় ফুলকা থাকবে। আর পরিণত অবস্থায় সেটা কিসে পরিণত হবে? ফুসফুসে পরিণত হবে। হুম। এরপর তাদের যে, আমরা জানি মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? আমাদের হৃৎপিণ্ড তোমরা জানো, আমরা অবশ্য এখন ওই চ্যাপ্টার পড়তে যাইনি, তারপরে এটা জেনারেল একটা বিষয়। আমাদের 4 হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ প্রকোষ্ঠ? বিশিষ্ট। 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আমরা জানি যে দুটো কি থাকে, দুটো অলিন্দ, দুটো নিলয়, তাই না? দুটো অ্যাট্রিয়াম, দুটো ভেন্ট্রিকাল। তাহলে এই যে আমরা যে অ্যাম্ফিবিয়াস শ্রেণীর যে বৈশিষ্ট্য, এখানে তাদের হৃৎপিণ্ড হয় হলো 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। এই বৈশিষ্ট্যটা এক্সামে লিখতে হবে, কারণ এটা তার একটা মেইন ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা এই যে তাদের অ্যাম্ফিবিয়াস শ্রেণীর যে প্রাণীগুলো থাকবে, তাদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে আমি দেখো তিনটা মেইন ক্যারেক্টারিস্টিক্স বলছি, এই তিনটা তোমরা অবশ্যই এক্সামে লিখবে। সেটা হলো, ফার্স্ট তোমাদের সহজটাই বলে দিই। সহজ বৈশিষ্ট্য হলো তাদের কি আছে, তারা মেরুদণ্ডী প্রাণী, চতুষ্পদী। হ্যাঁ, তাদের দেহ কি এন্ডোথার্মিক,
কারণ পরিবেশের সাথে তাদের দেহের তাপমাত্রা কি করে, ওঠানামা করে। এটা একটা বৈশিষ্ট্য দিতে পারো। নাম্বার 2, যে তাদের হলো অগ্রপদে 4টি এবং পশ্চাৎ পদে 5টি নখরবিহীন কি থাকে, আঙ্গুল থাকে। আর 3 নম্বর যে প্রধান বৈশিষ্ট্য যেটা দিতে পারো সেটা হলো যে তাদের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। এরপর এটা মনে না থাকলে আরেকটা বৈশিষ্ট্য দিতে পারো যে লার্ভা অবস্থায় তাদের ফুলকা থাকে, পরিণত অবস্থায় কিসে পরিণত হয়, ফুসফুসে পরিণত হয়, এবং এই ফুসফুস এবং ত্বকের সাহায্যে তারা কি করে, শ্বসন কাজ সম্পূর্ণ করে। তাহলে অ্যাম্ফিবিয়ার বৈশিষ্ট্য সবার ব্রেনে সেভ হয়েছে? ইয়েস ম্যাম। আচ্ছা, আমরা এক্সাম্পল তোমাদের আমি যেটা বলছি সেটা তোমাদের বইয়ে নয়, বইটাও বলছি। রানা টাইগ্রিনাস কি ব্যাং, তাই না? আমরা ব্যাংকে তো চিনি। আচ্ছা, এরপর তোমাদের দেখো নতুন একটা, আমি বললাম যে একটা সোনালী ব্যাংক এখন উদ্ভব হয়েছে এবং এই ব্যাংকটা খুবই দেখা যায়। সোনালী ব্যাংক যেটা, সেটা হলো কি আমাদের ফাইলোব্যাক্সিস টেরিবিলিস। ফাইলোব্যাটিস টেরিবিলিস। আর এরপরে আরো আছে, অনেক আছে, যেমন তোমাদের আছে হলো সিউডো ট্রিটন রোবার স্যালামান্ডার, যেটা এটা কিছুটা টিকটিকের মতো। তো আমরা এই যে অ্যাম্ফিবিয়ার যে শ্রেণী আছে, অ্যাম্ফিবিয়ার শ্রেণীর আমরা বৈশিষ্ট্য জানলাম এবং তার কি জানলাম, আমরা উদাহরণ জানলাম। এর পরের শ্রেণী আমাদের কি, এর পরের শ্রেণী হলো রেপ্টিলিয়া। হ্যাঁ, রেপ্টিলিয়ার একটা প্রাণী আমরা চিনি, সেটা সেই প্রাণীটা কি কেউ বলতে পারো? হ্যাঁ, চেনো এমন কোন প্রাণীর নাম বলতে পারো? টিকটিকি মিস, কচ্ছপ বা কচ্ছপ। আচ্ছা, কচ্ছপকে আমরা ম্যাম একটা ভালোভাবে চিনি। ভয়ঙ্কর আছে, সাপও আছে। এটা বলো না। হ্যাঁ, নাজা এই শ্রেণীর, এবং আরো অন্যান্য সাপ আছে। তো আসলে এগুলো হলো সবাই রেপ্টিলিয়া শ্রেণীর, এবং এই রেপ্টিলিয়া হলো কি সরীসৃপ জাতীয় যারা। হ্যাঁ, এরা সাধারণত আমরা যে সরীসৃপ জাতীয় যে প্রাণীগুলো আছে এখানে এদের তারা হলো সরীসৃপ জাতীয় যে প্রাণীগুলো, তোমরা যে বললে যে কচ্ছপ কিন্তু খুব ভালোভাবে আমরা চিনি। তার ত্বকটা দেখেছো কেমন? তার দেহের উপরের অংশটা মনে হয় সবসময় মনে হয় যে শুষ্ক থাকে, তাই না? যদি আমরা এই যে এখন শীতকাল, আমরা যদি ভেজলিন দিই, লোশন দিই, তাও এটা মনে হয় কখনো যাবে না, এই খসখসে ভাবটা যাবে কি? হ্যাঁ, খেয়াল করেছো? তাদের দেহ কেমন শুষ্ক, এবং তাদের দেহে তাদের যে এপিডার্মিস আছে, মানে বাইরের যে ত্বকটা আছে, এই আইস বা শক্ত প্লেটে আবৃত থাকে। তাদের এই ত্বকটা কিসে আবৃত থাকে? এপিডার্মিস হলো, এপিডার্মিস উদ্ভিদ কি আইস বা শক্ত প্লেটে তাদের দেহটা কি থাকে, আবৃত থাকে। এবং আমরা একটু আগে খেয়াল করেছিলাম যে অ্যাম্ফিবিয়াস শ্রেণীতে আমরা দেখেছিলাম যে অগ্রপদে কয়টি? 5টি, এবং পশ্চাৎপদে কয়টি? 4টি করে কি থাকে, নখরবিহীন আঙ্গুল থাকে। কিন্তু এদের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। রেপ্টিলিয়াদের ক্ষেত্রে 5টা আঙ্গুলই থাকে। হ্যাঁ, কয়টা থাকে? 5টা আঙ্গুল থাকে, এবং সবগুলো নখরযুক্ত, সবগুলো কি নখরযুক্ত। এবং আমরা আরেকটা জিনিস ওইখানে আমি বলেছিলাম যে অ্যাম্ফিবিয়া যখন আমরা পড়ছিলাম, অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তাদের হৃৎপিণ্ড হলো 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। আর এদের যে হৃৎপিণ্ড হলো সাধারণত তাদের হৃৎপিণ্ড দেখা যায় যে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, কিন্তু সেটা অসম্পূর্ণ। সেটা কি অসম্পূর্ণ? তাদের যে ভেন্ট্রিকলটা আছে, এই ভেন্ট্রিকলটা সাধারণত অসম্পূর্ণভাবে বিভক্ত হয়, এই জন্য বলা হয়েছে অসম্পূর্ণ। তবে একজনের ক্ষেত্রে সম্পূর্ণ, সেটা হলো কুমির। আর এদের যে শ্বসন অঙ্গ হলো ফুসফুস। এদের শ্বসন অঙ্গ কি? ফুসফুস। এবং তাদের যে সরীসৃপের এদের যে ডিম চামড়ার মতো বা চুনময় খোলসে কি থাকে, আবৃত থাকে। এবং এই যে আমরা যে রেপ্টিলিয়া শ্রেণীর এই প্রাণীর কোনো লার্ভা দশা নেই, এবং এদের পরিস্ফুটনের সময় বহির্ভূমি যে ঝিল্লি এটা সৃষ্টি হয়। তাহলে আমরা রেপ্টিলিয়া যে শ্রেণী আছে, রেপ্টিলিয়া শ্রেণীর আমি প্রধান 3টা বৈশিষ্ট্য বলছি। সেটা হলো তাদের দেহটা কেমন, তাদের দেহটা হলো, দেহের ত্বক হলো শুষ্ক, এবং এপিডার্মিস উদ্ভিদ আইস বা প্লেটে কি থাকে, সেটা আবৃত থাকে। এবং তাদের যে হৃৎপিণ্ড, এটা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, কিন্তু অসম্পূর্ণভাবে, কারণ নিলয়টা অসম্পূর্ণভাবে দ্বিধা বিভক্ত থাকে এই জন্য। এবং তাদের শ্বসন অঙ্গ কি? তাদের শ্বসন অঙ্গ হলো
ফুসফুস, তাদের শ্বসনাঙ্গ ফুসফুস, এবং তাদের পায়ে কি থাকে, নখযুক্ত 5টা আঙ্গুল থাকে। নখযুক্ত কয়টা আঙ্গুল থাকে? 5টি আঙ্গুল থাকে। তাহলে আমরা সবাই রেপ্টিলিয়ান শ্রেণী বৈশিষ্ট্য বুঝেছি? জি ম্যাম। ম্যাম ব্রেনে সাপের সেবো। তো আঙুল দেখি নাই। হ্যাঁ, ম্যাম সাপের তো আঙুল দেখি নাই। সাপের এখানে কিছু কিছু সাপের আছে, আবার কিছু কিছু সাপের নাই। ঠিক আছে, তুমি গুই সাপ দেখেছো? জি ম্যাম। ভালোভাবে দেখেছো? জি ম্যাম, গুই এনে তো গোখরা সাপের তো নাই। হ্যাঁ, কিছু কিছু তো ক্ষেত্রে নাই, এটা ঠিক আছে, সেটা তো বললামই। তবে সাধারণত যেটা থাকে সেটাই বলা হয়েছে। তাহলে এরপর তাহলে এক্সাম্পল হিসেবে আমরা যেহেতু এই পর্বের সাপ আছে, তাহলে আমরা বলতে পারি নাজা নাজা। নাজা নাজা মানে কি জানো? অজগর সাপ। অজগর সাপ দেখেছো? হ্যাঁ, জি ম্যাম, চিড়িয়াখানায় দেখছি। ইয়েস ম্যাম, নওশিনের ফেভারিট প্রাণী এটা। তাই? ম্যাম সকালবেলা সকালে কেন সাপের নাম নিয়ে ভয় দেখাইতেছেন? তাই? আমি এটা এই খুব তোমরা ভয় ভয় পাই। পাচ্ছ? শোনো, কয়েকদিন আগে আমি জিওগ্রাফি চ্যানেলে একটা অদ্ভুত জিনিস দেখেছি, সেটা কি জানো? নরসিনের ফেভারিট প্রাণী না, নরসিনের পেট না, পোষা মানুষ, বাসায় আমি আছে এতকাল নরসিনের মানুষ একটা। দেখেছি যে বিড়াল পোষে, কুকুর পোষে, তারপরে আমাদের গ্রামের এখন মানুষেরা মানুষ ছাগল সাপও পোষে। পোষে। হ্যাঁ, কেউ আবার হলো মনে করো এই যে ম্যাম মানুষ আমরা সাপ যে থেকে শুরু খরগোশ করে পোষে, বাঘ ভাল্লুক সব কচ্ছপ পোষে। পোষে, মাছ পোষে, বিভিন্ন ধরনের, তাই না? শখ। মিস একজনকে দুবাইতে তো আমি বাঘও দেখেছি, পালে। হ্যাঁ, জিওগ্রাফি চ্যানেলে আমি দেখেছি সাপ সাপ পোষে, অজগর সাপের সঙ্গে আছে। এ কেমন খেয়াল! ওই সাপ তো ওকে খেয়ে ফেলবে কয়েকদিন পরে। আমার মনে হয় যে ওই সাপ ও কয়েকদিন পরে ওকে খেয়ে ফেলবে, যখন খাবার পাবে না তখন ওকে গিলে খেয়ে ফেলবে। আমি দেখে আমারই শরীর হিম হয়ে গেছে, মানে আমার তখন যদি টেম্পারেচার মাপা যেত মনে হয় যে অনেক কমে গেছে। হ্যাঁ, প্রেশার ম্যাম আমার লো অন্য হয়ে তো গেছে কুমির ভয়। পালে, আর শামসুর ভাই তো উনি তো সাপের পুরো আখড়া বানায় রাখছে নিজের বাসায়। তাই? আচ্ছা, না, সাপ আসলে ভয়ঙ্কর প্রাণী, আমরা আসলে এটা নিয়ে ই করা ঠিক না। তো যাই হোক, আমরা এই যে তাহলে আমরা রেপ্টিলিয়া শ্রেণীর বৈশিষ্ট্য শিখলাম। এখন আমরা জানবো অ্যাভিস। আরে অ্যাভিস তো আসলে, অ্যাভিস এর কথা মনে পড়লে নিজেই মুখ ডানা মেলায় উঠতে ইচ্ছে করে, তাই না? ওদের মতো আমাদেরও স্বাধীন হতে ইচ্ছে করে, কিন্তু আমরা আসলে স্বাধীন হতে পারিনি। পেরেছি কি? হ্যাঁ, ওদের মতো আমাদেরও আকাশে উঠতে ইচ্ছে করে। তাহলে আমরা কে আকাশে ওড়ে? খেচর? হ্যাঁ, যে আকাশে ওড়ে তাকে এক তো কথায় ম্যাম প্রকাশে কি পাখি বলে? পাখি যে আকাশে ওড়ে এক কথায় প্রকাশে কি বলে? আজকে বাংলা পড়াচ্ছি, বাংলা এবং বাংরেজি পাশাপাশি। আকাশে ওড়ে কে? খেচর, তাই না? নাকি আমি ভুল বললাম? ভুলে গেছি আমরা? জি মিস, এটা হ্যাঁ, বাংলা এক বইও কথা আছে। হ্যাঁ, যে আকাশে ওড়ে তাকে কি বলে? খেচর। আর এই খেচর প্রাণী হলো কে? পাখি। পাখির মতো ডানা মেলে আমাদেরও উঠতে ইচ্ছে করে, তাই না? তাহলে আসলে কেন উঠতে ইচ্ছে করে? স্বাধীন জীবন যাপন করতে সবারই ভালো লাগে। তো যাই হোক, বেশি স্বাধীনতাও ভালো না। তো এই যে পাখি যে আকাশে ওড়ে, তার কি আছে? কি কারণে সে আকাশে ওড়ে? তার একটা ডানা আছে। অঙ্গ আছে যেটার কারণে সে আকাশে উঠতে পারে। ডানা থাকলে কেউ উঠতে পারে না বাবা, আমি তোমাকে ডানা লাগাই দেবো, তুমি উঠতে পারবা? ডানা থাকলে উঠতে পারে এই কথাটা ম্যাম ঠিক না, বায়ুথলি মোটেই ঠিক না। ফুসফুস থাকে। হ্যাঁ, তার এয়ার স্যাক বা বায়ুথলি আছে। এই বায়ুথলি থাকার কারণে সে উঠতে পারে, কারণ তার যদি বায়ুথলি না থাকতো সে উঠতে পারতো না। তবে আরো বৈশিষ্ট্য আছে, কারণ তার কিন্তু তোমরা দেখবে যে তার পাখির যে হাড়গুলো সেগুলো কিন্তু ফাঁপা, এবং অনেক কিন্তু তাদের যে ঠোঁট, এই ঠোঁটগুলো চোয়ালবিহীন চঞ্চুতে পরিণত হয়েছে, কারণ দেহটা হালকা, এই কারণে সে উঠতে পারে। মুরগিরও তো পাখা আছে, ডানা আছে, সে উঠতে পারে। হাঁসেরও ডানা আছে, কিছু দূর ওড়ার পরে থেমে যায়, আর বেশি দূর পারে না। আকাশে উঠতে পারে, কিন্তু পাখি কিন্তু ম্যাম ডানা মেলে। বলো। ম্যাম মাছেরও একটা মানে পটকা টাইপের কিছু আছে যেটা মানে এই থাকে, ওইটা কি কাজে লাগে? মাছের পটকা বা বায়ুথলি, তার এটাও শ্বসনে হ্যাঁ। সাহায্য করে। এটাও তার শ্বসনে সাহায্য করে, ঠিক আছে? মাছের যে পটকা আছে এটাও তার শ্বসনে সাহায্য করে, এবং ভেসে পানিতে থাকতেও তো ভাস সাহায্য। এবং পানিতে ভেসে থাকতেও সাহায্য করে, ঠিক আছে? তো আমরা যেটা পড়ছিলাম, তোমরা একটু পরে জানবে, তোমাদের দ্বিতীয় অধ্যায়ে মাছ আছে। দ্বিতীয় অধ্যায়ে আমরা রুই মাছ খাবো সবাই। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে আমরা এখন এই যে অ্যাভিস যে শ্রেণী আছে, এভিস শ্রেণীর সবাই হলো কি? পাখি। আর এই যে পাখিকে আমরা সবাই চিনি এবং খুব ভালোভাবে চিনি, তাকে খুব ভালোভাবে দেখেছি। আমরা যেমন তাদের দেহ কিসে আবৃত থাকে? হ্যাঁ, তাদের দেহ পালকে
আবৃত থাকে। তাদের দেহ কিসে আবৃত থাকে? পালকে আবৃত থাকে, এটা আমরা জানি। এবং আমি যেটা বললাম, যাদের যে ঠোঁট, এটা কি চোয়ালবিহীন কিসে পরিণত হয়েছে? চঞ্চুতে পরিণত হয়েছে। এবং তাদের ওড়ার জন্য কি আছে? ডানা আছে। তাহলে আমরা এই যে পাখির কি দাঁত দেখেছো কখনো? হ্যাঁ, পাখি কখনো দাঁত দেখেছো? এই যে চোয়াল কি দাঁতবিহীন চঞ্চুতে পরিণত হয়েছে বলেছে। এবং তাদের যে অস্থিগুলো আছে, হাড়গুলো আছে, সেটা বায়ু গহ্বরপূর্ণ, অনেক হাড় অনেক হালকা, এবং অনেক হাড় কি থাকে? একসঙ্গে থাকে। এবং তাদের কি আচ্ছা আছে? ম্যাম, বায়ুথলি আছে। হ্যাঁ বলো। গ্রীবা প্রলম্বিত বলতে কি বোঝায়? বুঝে না কি বলেছো? গ্রীবা। ও, তাদের এখানে বলেছে যে গ্রীবা প্রলম্বিত এবং এইচ আকৃতি। গ্রীবা প্রলম্বিত মানে কি? এই যে দেখো, তাদের গ্রীবাটা এরকম চৌকো হয়ে গেছে, হয়েছে না? এরকম চৌকোর মতো, এটাকে বলা হয়েছে। তো আমাদেরটা কেমন? একটু চ্যাপ্টা না এই জায়গাটা দেখো, আর তাদেরটা কেমন? একদম সরু হয়ে চিকন হয়েছে না? এটাকে বলা হয়েছে যে প্রলম্বিত হয়ে সে কেমন হয়েছে? এস শেপড হয়েছে। ও হ্যাঁ, তোমাদের বই দেওয়া আছে, বই খেয়াল করে নাই। তো আমরা এই যে অ্যাবিসের যে বৈশিষ্ট্য, আমরা মেইন বৈশিষ্ট্য লিখবো যে তাদের চোয়ালকে দাঁতবিহীন চঞ্চুতে পরিণত হয়েছে। তারপরে তাদের কি আছে? বায়ুথলি আছে। এই বায়ুথলির সাহায্যে তারা কি করে? উঠতে পারে। এবং তাদের কি আছে? তোমরা ডানা আছে লিখবে, কিন্তু আসলে ডানাটা তার সবারই তো আছে, ডানা থাকলে উঠতে পারবে এমন কোনো কথা নেই। তারপর আছে ডানা আছে, এবং তাদের দেহ পালকে আবৃত থাকে। এবং তাদের যে হাড়গুলো, সেগুলো হালকা। এবং তাদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? তাদের হৃৎপিণ্ড হলো প্রত্যেকটা বৈশিষ্ট্যের ক্ষেত্রে, বিশেষ করে ভার্টিব্রেটার যে বৈশিষ্ট্যগুলো আছে, রেপ্টিলিয়া থেকে শুরু করে ম্যামালিয়া পর্যন্ত, সবার ক্ষেত্রে তোমরা হৃৎপিণ্ডের বৈশিষ্ট্যটা লিখবে। ঠিক আছে? পরীক্ষায় বৈশিষ্ট্য আসলে তোমরা এই বৈশিষ্ট্যটা সবাই লেখার চেষ্টা করবে। তাহলে অ্যাবিসের বৈশিষ্ট্যে আমরা দেখব যে তাদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 4 প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ বিশিষ্ট। তাদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে আমরা এটা জানলাম। এবং তাদের শরীরের এখানে বলা হচ্ছে প্রথম সমশ্লেষিত বা এন্ডোথার্মিক অবস্থা দেখা গিয়েছে। এন্ডোথার্মিক বা অনব্লাডেড বা এন্ডোথার্মিক যেটা, সেটা হলো যে পরিবেশের সাথে তাদের তাপমাত্রা ওঠানামা করে না। ঠিক আছে? তাদের নিজস্ব একটা টেম্পারেচার থাকে। তো যাই হোক, তো আমরা অ্যাবিসের বৈশিষ্ট্য আমরা জানলাম। এবং অ্যাবিসের যে এক্সাম্পল, আমাদের জাতীয় পাখি হলো কপসিকাস সেলুলারিস। আমাদের ন্যাশনাল বার্ড কি? আমাদের ন্যাশনাল বার্ড মিস হলো কপসিকাস সেলুলারিস। হ্যাঁ বলো। মিস অ্যাবিসের 3টা বৈশিষ্ট্য আবার বলবেন, মানে কোনটা হ্যাঁ, কোনটা? আবার বলবো অবশ্যই। এবিসির তোমরা প্রথম যে বৈশিষ্ট্যটা লিখবে, সেটা হলো তাদের চোয়াল দাঁতবিহীন চঞ্চুতে পরিণত হয়েছে। এবং তারপরে তোমরা যে বৈশিষ্ট্যটা আবার লিখবে যে তাদের বায়ুথলি আছে। হ্যাঁ, তাদের বায়ুথলি আছে। তারপরে 3 নম্বর বৈশিষ্ট্য যেটা লিখবে, তাদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এই 3টা বৈশিষ্ট্য লিখলে এনাফ। হ্যাঁ, তারপরে মনে না থাকলে তখন লিখে দিবা যে তাদের দেহ পালকে আবৃত, তারপরে তাদের ডানা আছে। এগুলো মনে না থাকলে তখন এটা লিখবা। ঠিক আছে বাবা? কিন্তু ওকে প্রশ্ন মিস। কখনো ছেড়ে আসবা না, অবশ্যই লিখবা। লিখলেই মার্কস দিতে পারি আমরা, না লিখলে কিন্তু মার্কস দেওয়া যায় না। হ্যাঁ, তাহলে আমরা অ্যাবিসের আমরা যে এক্সাম্পল বললাম কি? কপসিকাস সেলুলারিস, আরো আছে ক্যাভিয়া প্রোসেলাস। হ্যাঁ, তোমাদের কলম্বিয়া লিভিয়া। কলম্বিয়া লিভিয়া চিনো? কবুতর। কলম্বিয়া লিভিয়া কে? কবুতর। তারপরে হলো আমি যেটা বললাম কপসিকাস সেলুলারিস। কপসিকাস সেলুলারিস হলো আমাদের যে ন্যাশনাল বার্ড আছে, জাতীয় পাখি দোয়েল, তার সায়েন্টিফিক নেম। এরপর আমরা যেটা অ্যাবিসের পরে ম্যাম, আমরা যে, হ্যাঁ বলো। উট পাখি কি বায়ুথলি থাকে না যে উঠতে পারে না? আসলে উট পাখির তার তো বায়ুথলি থাকলে যে উঠতে পারবে, তার বায়ুথলিও আছে, কিন্তু তার দেহটা বিশেষভাবে অভিযোজিত না। কারণ তাদের যেমন আমরা যে বলেছি যে তাদের অস্থিগুলো হলো বায়ু গহ্বরপূর্ণ, কিন্তু উট পাখির অস্থিগুলো বায়ু গহ্বরপূর্ণ না। এবং এটা আরো একটু এক্সেপশনাল আর কি। ঠিক আছে? উট পাখিটা একটু এক্সেপশনাল। আচ্ছা, এরপর হলো ম্যামালিয়া। ম্যামালিয়া শ্রেণীর আমি নিজেই, আমার নিজের বৈশিষ্ট্য যদি আমি লিখে দেই তাহলে ম্যামালিয়া হয়ে যাবে, তাই না? ম্যামালিয়া শ্রেণীর যেটা বড় বৈশিষ্ট্য, সেটা হলো পরিণত স্থির প্রাণী। আমরা ছোটবেলায় সবাই মায়ের দুধ খেয়ে বড় হই। এই জন্য আল্লাহ বলেছেন যে পৃথিবীতে সবার ঋণ শোধ করা যাবে, মায়ের ঋণ শোধ করা যাবে না। মা কাকে গোল্ড মেডেল, আল্লাহ কাকে 3বার গোল্ড মেডেল দিতে বলেছেন? সেটা হলো মাকে। কেন? কারণ
দেখো আমরা কিন্তু 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি ওজন বহন করলে আমরা হাঁপায়ে যাই, কিন্তু মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, তোমাকে বহন করে নিয়ে বেরিয়েছে, কিন্তু কখনো কাউকে বলেনি যে ভারী লেগেছে। এবং এই যে তোমরা যে মায়ের যে আমরা বুকের দুধ খেয়ে সবাই বড় হই, কত পরিমাণে খাই, কি পরিমাণে খাই, কেউ কি বলতে পারে? ধরো কোনো বেবির জন্য যদি মাসের দুধ কিনতে হয়, তখন কিন্তু আমরা বলতে পারি যে 5টা নিডো খেয়েছে বা 5টা ড্যানো লেগেছে, মানে বিভিন্ন যে বাজারে মার্কস লেগেছে। কিন্তু মায়ের বুকের দুধ কত পরিমাণে আসে, কি পরিমাণে আমরা খাই, এটা কেউ আজ পর্যন্ত বলতে পারেনি, এবং কেউ এটাও গবেষণা করে বের করতে পারেনি যে তার মধ্যে কি আছে। এবং আমরা শুধু এটুকুই জানি যে এটা হরমোনের কারণে ক্ষরিত হয়, কিন্তু এটা কোথা থেকে কিভাবে ক্ষরিত হয়, কত পরিমাণে আছে, একমাত্র উপরওয়ালাই জানেন। সেজন্য মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। মাকে সবচেয়ে বেশি সম্মান করতে হয়, ভালোবাসতে হয়, কিন্তু আমরা বিপরীতটা করি। যাই হোক, তারপর মা ক্ষমা করে দেন, তাই না? পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমা করেন হলো মা। আমরা যত খারাপ ব্যবহারই করি না কেন, যত কিছু করি না কেন, মা এটা কখনোই মনে রাখে না। হ্যাঁ, তো আমরা মান্তাকে কি কিছু বলতে চাচ্ছ? মান্তাকা মেসেজ দিয়েছো, কিছু বলতে চাচ্ছ? মনটাকে হাত উঠে মনে হয় ঘুমায় গেছে। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তোমরা না চ্যাট ম্যাম, ওর করো। মাইকে প্রবলেম। ওর মাইকে প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম এই ম্যামালিয়া পড়ার আগে, ম্যামালিয়া শ্রেণীর একটা প্রধান বৈশিষ্ট্য হলো এখানে পরিণত স্ত্রী প্রাণীতে কার্যকর স্তনগ্রন্থি থাকবে। তার জন্য এতগুলো কথা বললাম, কারণ মায়ের আমরা পরিণত বলেছে যে স্ত্রী প্রাণীতে কি থাকবে, কার্যকর স্তনগ্রন্থি থাকবে। এটা হলো ম্যামালিয়া শ্রেণীর একটা বৈশিষ্ট্য। এবং আমরা আমাদের নিজের বৈশিষ্ট্য আরো জানি। আমাদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা কিন্তু আমরা জানি। বলো তো কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 হ্যাঁ, আমি প্রকোষ্ঠ। 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা একটা বৈশিষ্ট্য। এবং আমাদের ক্ষেত্রে আমরা জানি যে প্রজনন কয় ধরনের, 2 ধরনের, 2টো উপায়ে প্রজনন সম্পূর্ণ হয়, একটা অযৌন আর একটা যৌন উপায়ে। হ্যাঁ, ম্যামালিয়া শ্রেণী যারা, তাদের প্রজনন কার্য সম্পূর্ণ হয় কোন উপায়ে, যৌন যৌন উপায়ে। হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের জানা, এবং এগুলো কিন্তু আমরা নিজেরাই লিখতে পারি। তারপরে দেখো, আমরা একটু আগে পড়ে আসলাম যে অ্যাবিসের আমরা তো ক্ষেত্রে তাদের, এন্ডোথার্মিক। হ্যাঁ আমরা এন্ডোথার্মিক, কারণ পরিবেশের সাথে আমাদের দেহে তাপমাত্রা ওঠানামা করে না। তো এগুলো আমাদের বৈশিষ্ট্য। এবং আমাদের আরো বৈশিষ্ট্য আছে, আমাদের যে লোহিত রক্তকণিকা, এটাও আমাদের একটা অনেক বড় বৈশিষ্ট্য। হ্যাঁ, আমাদের লোহিত রক্তকণিকাতে কিন্তু নিউক্লিয়াস থাকে না। আমাদের পরিণত যে লোহিত রক্তকণিকা আছে সেখানে কি থাকে না, নিউক্লিয়াস থাকে না। এবং আরো অনেক বৈশিষ্ট্য আছে আমরা, যে আমরা যদি পরিবেশ ছাড়া স্থলে বা জলচর বাসস্থানে, এখানে বলেছে যে ব্যাপক বিস্তৃত, এবং কিছু উপগোষ্ঠী আছে তারা কি করে, উড্ডয়নে সক্ষম হয়। যেমন বাদুড় স্তন্যপায়ী, কারণ তারা মায়ের দুধ খেয়ে তারা বড় হয়, এবং তাদের যে স্তন্যপায়ী যে ম্যামালিয়ার যে বৈশিষ্ট্যগুলো এগুলো তাদের আছে। এবং আমাদের যে কর্ণ আছে, আমাদের যে কান আছে, আমরা জানি আমাদের কানের 3টা অংশ আছে, তোমরা পড়বে তোমাদের অষ্টম অধ্যায়ে আছে। কানের 3টা অংশ হলো বহিঃকর্ণ, মধ্যকর্ণ আর একটা হলো অন্তঃকর্ণ। আমরা যে বহিঃকর্ণ এবং মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ বললাম, এই যে বহিঃকর্ণ এবং মধ্যকর্ণে আমরা জানি যে বহিঃকর্ণে এখানে দেখবো যে আমরা পিনা আছে, এবং মধ্যকর্ণে 3টা ছোট ছোট হাড় থাকে। এবং আমাদের যে চোয়াল আছে, চোয়ালে কিন্তু কি থাকে, আমাদের দাঁত আছে, তাই না? আমাদের বিভিন্ন ধরনের কি আছে, দাঁত আছে, দাঁতগুলোরও নাম আছে, সেটা আমরা জানবো। তো যাই হোক, এই হলো আমাদের ম্যামালিয়ার বৈশিষ্ট্য। তাহলে ম্যামালিয়ার একটা উদাহরণ বলি আমরা, আমি তো ভুলে গেছি, ম্যামালিয়ার শ্রেণীর উদাহরণ বলি, কে বলবে? হোমোসেপিয়েন্স, মিস প্যান্থেরা লিও। হোমোসেপিয়ান, হ্যাঁ, প্যান্থেরা টাইগ্রিস। প্যান্থেরা টাইগ্রিস, এগুলো সবাই, প্যান্থেরা লিও, এরা সবাই হলো কি, এরা সবাই কি, এরা সবাই হলো ম্যামালিয়া শ্রেণীর। তাহলে আমরা ম্যামালিয়া শ্রেণীর, আমরা আসলে কর্ডাটা শ্রেণীবিন্যাসের যে 9টা, আমরা কর্ডাটা শ্রেণীবিন্যাসের আমরা দেখলাম যে এখানে যে ভার্টিব্রাটা যে সাবফাইলাম আছে, এই ভার্টিব্রাটা 7টা শ্রেণী আছে, এই 7টা শ্রেণী আমরা শেষ করে ফেললাম। এখন আমি যে জিনিসটা পড়ালে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। এখানে দেখো তোমাদের পার্থক্য আছে, মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী। ম্যাডাম পার্থক্য কিচ্ছু নাই, লেকচার দেওয়ার সময় পার্থক্যগুলো বলা হয়ে গেছে। মিস ম্যামালিয়ার 3টা প্রধান বৈশিষ্ট্য আবার যদি বলতেন। হ্যাঁ, 3টা প্রধান বৈশিষ্ট্য আমি শুরুতেই বলেছিলাম, যে পরিণত স্ত্রী প্রাণীতে কার্যকর স্তনগ্রন্থি থাকে, এটা অনেক বড় বৈশিষ্ট্য।
তারপরে আমাদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা একটা বৈশিষ্ট্য। এবং আমাদের যে প্রজনন কাজ এটা যৌন উপায়ে সম্পন্ন হয়। ম্যামালিয়ান শ্রেণী প্রাণীদের প্রজনন কোন উপায়ে সম্পন্ন হয়? যৌন উপায়ে সম্পন্ন হয়। ঠিক আছে, যৌন জনন সম্পন্ন হয়। এরপর তুমি আরো দিতে পারো অনেক লোহিত যে রক্তকণিকা আছে, লোহিত রক্তকণিকা হলো নিউক্লিয়াস বিহীন, সেটা অবশ্যই পরিণত লিখতে হবে যে পরিণত প্রাণীতে কি লোহিত রক্তকণিকা, পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন। ওকে, এখন আমরা যে প্রশ্নটা পড়বো সেটা হলো যে সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট। খুব ভালোভাবে বোঝো, সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট কিন্তু মেরুদণ্ডী নয়। সকল কর্ডেট কি নয়? মেরুদণ্ডী নয়। কেন নয় আমরা এখন এটা জানবো, এটা পরীক্ষায় খুবই আসে যে সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। কেন? কারণ কর্ডেটের আমরা 3টা বৈশিষ্ট্য শিখেছিলাম। সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্স লিংকটা আগে দিয়ে দেই। হ্যাঁ, কি স্যার কাজ করো না? আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স লিংক দিয়ে দিয়েছি, তোমরা পেয়েছো? অ্যাটেন্ডেন্স লিংক দিয়েছি, তোমরা পেয়েছো? জি মিস। ইয়েস ম্যাম। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। দিতে দিতে আমি এটা শেষ করে দিচ্ছি। সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। আমরা কর্ডেটের 3টা বৈশিষ্ট্য পড়েছিলাম। কি কি? নটোকর্ড, পৃষ্ঠদেশীয় ফাফা স্নায়ুরজ্জু এবং গলবিলীয় ফুলকারন্ধ। আমরা কিন্তু এই 3টা বৈশিষ্ট্য পড়ে এসেছিলাম। তাহলে এবং আমরা দেখেছিলাম যে এই বৈশিষ্ট্যগুলো কর্ডেটের প্রাণীদের জীবনের যে কোনো দশায় থাকবে, সারা জীবনের যে কোনো দশায় থাকবে। ছোট অবস্থায় থাকে, বড় অবস্থায় থাকে, মাঝারি এবং শেষ জীবনে থাকে। তো যাই হোক, এটা বলা যায় যে কোনো দশায় কিংবা আজীবন পাওয়া যায় কিছু কিছু প্রাণীতে। আর আমরা জানি যে কর্ডাটা পর্বের 3টা উপপর্ব আছে। কি কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর একটা হলো ভার্টিব্রাটা। এই যে 3টা যে উপপর্ব আছে তার মধ্যে 2টা উপপর্ব আছে, ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা। এদের ক্ষেত্রে আমরা দেখেছি যে কর্ডাটার উপপর্ব কয়টা? ইউরোকর্ডাটা, আর একটা হলো সেফালোকর্ডাটা। আমি পুরোটা লিখলাম না, খুব সময় কম। তো এই যে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা, এই ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা এইটাতে এই যে নটোকর, পৃষ্ঠদেশীয় ফাফা স্নায়ুরজ্জু এবং গলবিলীয় ফুলকারন্ধ, এই বৈশিষ্ট্যগুলো সারা জীবন পাওয়া যায়। বিশেষ কর্ডাটার বৈশিষ্ট্যগুলো এখানে সারা জীবন পাওয়া যায়। কর্ডাটার মানে সব সময় থাকে, সারা জীবন। কর্ডাটার বৈশিষ্ট্যগুলো কি করা যায়? বৈশিষ্ট্যগুলো সারা জীবন পাওয়া যায়। তাহলে আরেকটা উপপর্ব কর্ডাটার বাইরে কি আছে, সেটার নাম কি বলো? সারা জীবন পাওয়া যায়। কর্ডাটার আরেকটা উপপর্ব কি? আমরা আজকেই বললাম। কর্ডাটার আরেকটা উপপর্ব কি? ভার্টিব্রাটা। এই যে ভার্টিব্রাটা যে আছে তাদের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো কি হয়? প্রতিস্থাপিত হয়। কি দিয়ে? মেরুদণ্ড দিয়ে। কি হয় দেখো, নটোকোট, ভ্রূণ অবস্থায় যদি নটোকোট থাকে সেটা প্রতিস্থাপিত হয়ে কশেরকার মেরুদণ্ড দিয়ে কি হয়? প্রতিস্থাপিত হয়। সেজন্য এদের কি বলা হয়? মেরুদণ্ডী প্রাণী বলা হয়। এবং আমরা জানি যে স্নায়ুরজ্জু থাকবে, স্নায়ুরজ্জুটা আছে, এটা প্রতিস্থাপিত হয়ে মস্তিষ্ক ও সুষমা কাণ্ড দিয়ে কি হয়?
প্রতিস্থাপিত হয়। এটা কি দিয়ে? স্নায়ুরজ্জুটা হলো মস্তিষ্ক এবং সুষমা কাণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। আর ফুলকারন্ধ্র যেটা, সেটা বন্ধ হয়ে যায়। ফুলকারন্ধ্র যখন বন্ধ হয়ে যায় তখন ফুসফুসে কি ঘটে? আবির্ভাব ঘটে। তাই বলা যায় ভার্টিব্রাটাটা আরেকবার বলতেন। হ্যাঁ, আবার বলবো অবশ্যই। তাই বলা যায় সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট কি নয়? মেরুদণ্ডী নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কর্ডেটার কয়টা বৈশিষ্ট্য আছে? তিনটা। কি কি থাকবে? নটোকোট থাকবে, পৃষ্ঠদেশীয় ফাফা স্নায়ুরজ্জু থাকবে এবং গলবিলীয় ফুলকারন্ধ্র থাকবে। আর এই বৈশিষ্ট্যগুলো কর্ডেটা পর্বের প্রাণীদের আজীবন বা জীবনের যে কোনো দশায় পাওয়া যায়, এই কথাটা মনে রাখতে হবে। তাহলে আমরা কর্ডাটার তিনটা উপপর্ব আছে, কি কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটায় এই বৈশিষ্ট্যগুলো আজ সারা জীবন পাওয়া যায়। তাহলে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটায় এই বৈশিষ্ট্যগুলো কি পাওয়া যায়? আজীবন পাওয়া যায়। কোন বৈশিষ্ট্যগুলো? নটোকোট, পৃষ্ঠদেশীয় ফাফা স্নায়ুরজ্জু এবং গলবিলীয় ফুলকারন্ধ্র। কিন্তু ভার্টিব্রাটাদের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো কি হয়? প্রতিস্থাপিত হয়। যেমন নটোকোট, এটা কি হয়? এটা হলো কশকার নির্মিত মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়, এই জন্য একে কি বলা হয়? মেরুদণ্ডী প্রাণী বলা হয়। এবং স্নায়ুরজ্জুটা মস্তিষ্ক এবং সুষমা কাণ্ড দিয়ে কি হয়? প্রতিস্থাপিত হয়। এবং ফুলকারন্ধ্র কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার ফলে কি হয়? ফুসফুসে আবির্ভাব ঘটে। তাই বলা যায় সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আসসালামু আমরা আলাইকুম। তো আজকে এই অধ্যায় শেষে আমাদের, তাহলে নেক্সট কোন অধ্যায় ধরবেন? হ্যাঁ, নেক্সট আমি সিলেবাস ধরে আমি বলে দিব। আচ্ছা ঠিক আছে, আজকে আর সময় নেই বাবা। ওকে, আল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম মিস। মিস। নওশীন কি পাইথন পারলো না অজগর?